আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 3 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের এপিসোড দেখেননি তারা আই বাটন অথবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় সেই পাগল মহিলাটা নিজে নিজে আত্মহত্যা করতে যাচ্ছিল। তখনই শিমু তাকে মেরে ফেলে আর মনে মনে বলতে থাকে এই আত্মাটি যদি তার খারাপ ইচ্ছে নিয়ে মৃত্যুবরণ করতো তাহলে সে স্পিরিট হওয়ার পরে পৃথিবীতে এসে মানুষদেরকে অত্যাচার করত। এরপরে সে খেয়াল করে আশেপাশের সবাই তার এই কাজে অবাক হয়ে গিয়েছে, এমনকি দুয়ানজুও তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখনই সে অ্যাক্টিং করা শুরু করে। সে কান্নার ভান করে বলতে থাকে আসলে সে যেই সব কথাগুলো বলছিল আমার মা বাবা মারা যাওয়ার আগেও আমি এসব কথাই শুনেছিলাম, তাই তার এইসব কথা শুনে আমি একদম সহ্য করতে পারিনি আর তাকে মেরে ফেলেছি। দুয়ানজু তখন তার কাছে এসে বলে তুমি আমার তরল কেন নিয়েছিলে। শিমু তখন তার কাছে অনেক মাফ চায় আর তাকে ক্ষমা করে দিতে বলে। দুয়ানজু তাকে কিছু বলে না, সেখানে থাকা মানুষগুলোকে তার বাড়ি যেতে বলে। এরপর যখন তার প্রাসাদে ফিরে যায় তখন দুয়ানজু তাকে জিজ্ঞাসা করে সে আজকে এমন কাজ কেন করলো। শিমু তাকে বলে দেয় যদি আমি এই কাজ না করতাম তাহলে সে মারা যাওয়ার পরে শয়তানি আত্মায় পরিণত হতো যে মানুষদেরকে অত্যাচার করত। এটা শুনে দুয়ানজু তার কথায় বিশ্বাস করে আর বেশি কথা না বাড়িয়ে সে ওখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই ফেঙি তাকে একটা দারুণ খবর দেয়। সে জানায় সে আসল দুয়ানজুর খোঁজ পেয়ে গিয়েছে। তার একটা বন্ধুর সঙ্গে নাকি আসল দুয়ানজুর দাইজু শহরে দেখা হয়েছিল। সে এখন তাকে তার ছবি দেখায় আর বলে এই ছেলেটির নাম হচ্ছে ফেং, সে এখন লিয়াং রাজ্যের একজন কাউন্সিলর। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। এখন আমরা সেই ছেলেকে লিয়াং রাজ্যের রাজসভায় কাউন্সিলর হিসেবে দেখতে পাই। এটা হচ্ছে লিয়াং রাজ্যের রাজা। তিনি তার সমস্ত রাজসভার কাউন্সিলরদের কাছে থেকে পরামর্শ চাইছিলেন। সুজু রাজ্যের সঙ্গে তাদের সৈনিকেরা লড়াই করছে অনেক দিন থেকে, সেখানে এখন খাবার সংকট হয়েছে। তাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে খাবার নেই যে তাদেরকে পাঠাবে। সে কি তাদেরকে ফিরে আসতে বলবে? এ বিষয়ে রাজসভার অনেকেই অনেক রকমের পরামর্শ দেয়। এরপরে ফেং রাজাকে বলে এই দিনটার জন্য তারা 30 বছর থেকে অপেক্ষা করেছে, এখন হার মানলে চলবে না। তাদেরকে খাদ্য সরবরাহের আগে তারা চাইলে অন্য জায়গা থেকে খাদ্যগুলো কালেক্ট করতে পারে। রাজা তাকে বলে তাহলে এই সব কিছুর দায়িত্ব কে নেবে? তখন ফেং এই সব কিছুর দায়িত্ব নেয়। এই সব কিছু সে মিনিস্টার কেন যেন তার উপর একটু রেগেছিল আর তাকে বলছিল দুয়ানজুয়ের সঙ্গে তো তুমি ছোট থেকে বড় হয়েছো, তুমি কি তাকে মারতে চাও নাকি? এটা বলে তিনি ওখানে থেকে চলে যান আর ফেং একটু মুচকি হাসে। এদিকে দুয়ানজু এবং তার সৈনিকেরাও চিন্তিত ছিল কারণ খাবার সংকট দেখা দিয়েছে, এই খাবার বেশি দিন চলবে না। দুয়ানজন তখন তাদেরকে একটা সুসংবাদ দেয়, তাদের শত্রুপক্ষের লোকেরা কিছুদিনের মধ্যে খাবার নিয়ে তাদের বর্ডার ক্রস করবে আর এই সুযোগে তারা চাইলে তাদের উপরে হামলা করে সেই খাবারগুলো ছিনিয়ে নিতে পারবে। তবে এই কাজটা খুবই রিস্কি, এজন্য মিস্টার ও খুব একটা রাজি হচ্ছিলেন না। এসব আলোচনা শেষে যখন দুয়ানজু তার রুমে যায় তখন তার অনুভব হচ্ছিল আশেপাশে কেউ আছে। আসলে সেখানে শিমু বসেছিল, তবে সেটাকে দেখতে পায় না। তার অনুভূতি শক্তি এত বেশি দেখে তো শিমু অবাক হয়ে ভাবছিল মানুষ হিসেবে তার পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি অনেক বেশি। একবার যদি সে তার পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি লাভ করতে পারে তাহলে সেই দুনিয়াকে অনেক ভালোভাবে অনুভব করতে পারবে। দুয়ানজু যখন তার কাপড় খুলে গোসল করতে শুরু করে তখন সে তার শরীরে অনেক ক্ষত দাগ দেখতে পায়। এটা দেখে সে ভাবছিল এত পুরনো ক্ষত দাগ তার শরীরে কিভাবে এলো, আর সে তার দিকে তাকিয়েছিল। তখনই দুয়ানজু তার দিকে তাকায়। সে মনে করে দুয়ানজু হয়তো তাকে দেখতে পেয়েছে, কিন্তু আসলে দুয়ানজু তাকে দেখতে পায় না। সে আশেপাশে সবকিছু অনুভব করছিল, তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। এবার যখন সে শুতে যায় তখনও তার অনুভব হচ্ছিল আশেপাশে কেউ আছে, এজন্য সে ঘুরে ঘুরে দেখছিল। তার শিয়ালের মতো এত অনুভূতি দেখে তো সে ইমপ্রেস হয়ে যায় আর বলে আমার টেস্টে তুমি পাশ করেছো, তোমাকেই আমি আমার পঞ্চ ইন্দ্রিয় জাগ্রতকরণের জন্য ব্যবহার করব। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিন্তু দুয়ানজু সারা রাত ঠিকভাবে ঘুমাতে পারে না। পরদিন সকালে যখন সে সবার সঙ্গে বের হওয়ার প্রস্তুতি নেয় তখনও তার বারবার ঘুম পাচ্ছিল, যেটা দেখে কমান্ডার উ তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। যাই হোক, এখন সে তাদের সকল সৈনিকদেরকে নিয়ে তাদের খাবার উদ্ধার করার জন্য চলে যায়। তারা তাদের বিরোধী দলের আসার অপেক্ষা করছিল। যখনই বিরোধী দলের লোকেরা ওই দিক দিয়ে খাবার নিয়ে যাচ্ছিল তখনই সে তীরের সাহায্যে তাদের উপরে অ্যাটাক করে, যেটা দেখে হানের কিছু একটা মুখে পড়ে আর তার মাথায় অনেক ব্যথা শুরু হয়ে যায়। দুয়ান যখন সবাইকে বলে অ্যাটাক করতে তারা সবাই মিলে সেই খাদ্য উদ্ধারের কাজে লেগে পড়ে, কিন্তু তখনই আবার তাদের উপরে অনেক সৈনিকেরা অ্যাটাক করে ফেলে, যেটা তারা আগে থেকে অনুমান করেনি, কারণ তারা মনে করেছিল শুধু এই কয়জনই আসবে। কিন্তু এতগুলো সৈনিক কিভাবে আসলো সে একদম বুঝতে পারে না। তাদের উপরে হওয়া অ্যাটাকের কারণে অনেকেই সেখানে মারা যায়। এমন সময় আকাশে অনেকগুলো পাখি দেখা দেয় আর তাদের সামনে একটা ভূতনি প্রকট হয়। মেয়েটি বলে ভূত হিসেবে তোমাদের কাজে আমার যুক্ত হওয়া ঠিক না, তবে তোমাদের সেনাদের মধ্যে একজনের সঙ্গে আমার চুক্তি ছিল যে তাদেরকে আমি বাঁচাবো, তাই ভালোই ভালো তোমরা লিয়াং সৈনিকদেরকে ছেড়ে দাও, নয়তো তোমাদের খবর আছে। দুয়ানজু বুঝতে পারে যে এটা শিমু, তাই সে হেসে বলে ঢং করা বন্ধ করো। এবার যখন তাকে কেউ ভয় পায় না এবং আবারও লড়াই করতে আসে তখনই সে তার আসল ম্যাজিক দেখায়। তার পাওয়ারের সাহায্যে সে ওখানে থাকা সৈনিকদেরকে ফ্রিজ করে দেয়, এমনকি সেই সব পাখিগুলো দিয়ে তাদের উপরে অ্যাটাক করায়, যার ফলে ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।
এগুলো দেখে দুয়াঞ্জু অবাক হয়ে যখন তার দিকে তাকায় তখন দেখে আশেপাশে সবকিছু থেমে গিয়েছে, শুধুমাত্র সে আর শিমু একে অন্যের সঙ্গে কথা বলতে পারছে। সে এখন শিমুকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? তখন শিমু তার আসল পরিচয় দিয়ে বলে, আমি জ্যাও জ্যাও নই, আমি হলাম শিমু। আমি রাতে পৃথিবীতে মানুষদেরকে দেখি আর দিনের বেলা স্পিরিটদেরকে দেখাশোনা করি। আমি হলাম স্পিরিট ল্যান্ডের সোভিয়ারিন, অর্থাৎ আত্মাদের রানী। এটা শুনে দুয়ানজুন একদমই ভয় পায় না, বরং সে তো এটা শুনে আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। সে বলে, তার মানে আমি বড়দের কাছে যেটা শুনেছিলাম পূর্ব সাগরের মধ্যখানে ফুসাং গাছের নিচে হোয়াইট স্পিরিট ল্যান্ড, এটা আসলেই সত্যি? তুমি কি আমাকে তোমাদের স্পিরিট ল্যান্ডে নিয়ে যাবে? শিমু তখন তাকে বলে, এটা কখনোই সম্ভব না, একমাত্র তোমার মৃত্যুর পরেই সম্ভব। আর কান খুলে শুনে রাখো, আমি তোমার আশেপাশে এজন্যই ছিলাম কারণ আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। দুয়ানজু তখন তাকে বলে, ঠিক আছে, এই বিষয়ে না হয় আমরা বাড়িতে গিয়ে কথা বলি, এখানে কাজটা আমি সেরে নেই, রাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা শুনে শিমু তাকে ছেড়ে দেয়, ওখানে থেকে চলে যায়। তখন সবাই ফ্রিজিং থেকে একদম মুক্ত হয়ে যায়, যে কারণে তাদের অনেক অদ্ভুত লাগছিল, কারণ তাদের শত্রুপক্ষরাও সেখানে থেকে চলে গিয়েছিল। এবার যখন তারা প্রাসাদে ফিরে যাচ্ছিল, যাওয়ার পথে দুয়ানজু কোনো কারণবশতই হানকে জেরিবন্দি করার আদেশ দেয় আর তাকে বাঁচিয়ে রাখতে বলে। তখন তো হান ভীষণ অবাক হয়ে যায় আর তাকে ওখানে থেকে নিয়ে যাওয়া হয়। এদিকে চেন যখন শিমুর কাছে আসে তখন দেখতে পায় সে ঘুমিয়ে আছে, এজন্য সে তাকে জাগায় না। আর এটাও খেয়াল করে শিমুর কুমারে সবসময় যে পেন্ডেন্ট থাকে সেটা নেই, তাই সে এটা খুঁজতে চলে যায়। সে যাওয়ার পরে ওখানে চাং আসে আর শিমুর বডি পরীক্ষা করে বুঝতে পারে এখানে তার আত্মা নেই, শুধু বডি আছে। তখন সে বলতে থাকে, এই বডির আসল মালিককে যদি আমি খুঁজে পাই তাহলেই শিমুকে জব্দ করতে পারবো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই শিমুর আত্মা সেই বডিতে ফিরে আসে। তখন সে চেংকে ডেকে জিজ্ঞাসা করে, একটু আগে কি তার রুমে কেউ এসেছিল? চেং বলে, কই না তো। আর সে এখন শিমুর কাছে সেই পেন্ডেন্টটা খেয়াল করে, যেটা দেখে সে অবাক হয়ে ভাবতে থাকে, একটু আগে কি তাহলে আমি ভুল দেখেছিলাম? কিন্তু সে তো আর জানে না যে শিমুর বডির সঙ্গে যখন আত্মা যুক্ত থাকে তখন এই পেন্ডেন্ট থাকে, আর যখন এই পেন্ডেন্ট থাকে না তার মানে তার আত্মা বডিতে নেই। এদিকে রাতে যখন দুয়ানজন বাড়িতে ফিরে আসে এবং তার ক্ষততে ব্যান্ডেজ করে পোশাক পরছিল তখন সেখানে শিমু আসে। সে এখন তাকে জিজ্ঞাসা করে তার আসল পরিচয় কি। এটা বলেই তার গলা চেপে ধরে। তখন সে বলে, আমি দুয়ানজু, দুয়ান শুনজি। এটা শুনে সে তার গলা আরো জোরে চেপে ধরে আর তাকে সত্যিটা বলতে বলে। কিন্তু তারপরেও দুয়ানজু একই কথা বলছিল আর তাকে বলছিল তাকে ছেড়ে দিতে, যেহেতু সে বুঝে গিয়েছিল শিমু অনেক বেশি পাওয়ারফুল, সে চাইলেও তার সঙ্গে লড়াই করতে পারবে না। এজন্য সে এখন তার কাছে ক্ষমা চায় আর বলে তার উপরে দয়া করতে এবং তাকে ছেড়ে দিতে। শিমু তখন তাকে ছেড়ে দেয় আর বলে, আমি তোমাকে মারবো না, কারণ আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। সে তাকে বলে, তোমার পঞ্চেন্দ্রিয়ের বদলে আমি তোমাকে 5টা উইশ দেব। তুমি আমাকে একটা ইন্দ্রিয় শক্তি দিবে, তার বদলে তোমাকে আমি একটা উইশ দেব, আর এটাও মাত্র 10 দিনের জন্য। তখন সে জিজ্ঞাসা করে, এই 10 দিন কি আমি কোনো কিছু অনুভব করতে পারবো না? সেও বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি আমাকে যে অনুভূতি দিবে সেই একটা অনুভূতি তুমি আর অনুভব করতে পারবে না, বাকি 4টা অনুভূতি তোমার কাছে থাকবে। আর 10 দিন পর সেটা তোমাকে আবারও ফিরিয়ে দেওয়া হবে। আর এর বদলে তোমাকে যে ইচ্ছেগুলো আমি দেবো সেগুলোরও লিমিটেশন আছে, তুমি চাইলেই যা ইচ্ছে চাইতে পারবে না। তবে হ্যাঁ, তোমার সবচেয়ে কার্যকরী একটা উইশ চাইতে পারো, যুদ্ধের ময়দানে আমি তোমার বদলে লড়াই করে তোমাকে জিতিয়ে দিতে পারি। তখন সে হাসে আর বলে, আমার অনেক করুণা হচ্ছে তোমার প্রতি, কারণ আমার চাওয়ার মতো কোনো ইচ্ছেই নেই। এটা শুনে সে রেগে তাকে হাওয়ায় ওড়ায় আর এরপরে তাকে বিছানায় ফেলে তার বুকের উপরে উঠে যায়, মানে তার বুকের উপরে এখন একটা ভূতনি বসে আছে। এরপরে সে তাকে থ্রেট দিয়ে বলে, না করার কোনো সুযোগ নেই তোমার। দুয়ানজু এখন তাকে তার উপরে থেকে সরে বসতে বলে, কারণ সে অনেক ভারী আর তার শরীর অনেক ঠান্ডা। তাদের এসব কথার মাঝেই সেখানে ক্যাপ্টেন চলে আসে আর তাদের দুজনকে এইভাবে দেখে ফেলে। দুয়ানজু তো লজ্জা পায় আর শিমু ইচ্ছে করে তার উপরে আরো বেশি করে উঠে বসে। তখন ক্যাপ্টেন দ্রুত সেখানে থেকে বাইরে বেরিয়ে যায় আর তার সঙ্গে মেঙের দেখা হয়, যে কিনা দুয়ানজুর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। সে যেন তাদের রুমে যেতে না পারে এজন্য সে মেঙের কাছে থেকে খাবার ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে আর তাকে যেতে বাধা দেয়। তখন তো মেং প্রচন্ড রেগে যায় আর ওখানে থেকে রেগে চলে যায়। এদিকে শিমু এখন দরজা লক করে দেয় আর তার বুকের উপরে থেকে নেমে বসে। দুয়ানজু এখন তার সঙ্গে কথা বলে জানতে পারে শিমু 300 বছর থেকে এই দিনের অপেক্ষায় ছিল, কিন্তু দুয়ানজু বলে তার মনে এমন কোনো ইচ্ছেই নেই যেটা সে তার কাছে চাইবে। শিমু তখন অবাক হয়ে বলে, আমি ভূত হিসেবে 100 বছর থেকে মানুষদের মাঝে আছি, তুমি প্রথম মানুষ যার কিনা মনের মধ্যে কোনো ইচ্ছে নেই, তাই বলে এটা মনে করো না যে তোমাকে আমি ছেড়ে দেব। তুমি যে লড়াইগুলো করছো প্রতিটা যুদ্ধে তুমি তো আর বেঁচে যাবে না, আমাকে তোমার প্রয়োজন হবেই। দুয়ানজু এখন তাকে জিজ্ঞাসা করে তার আসল রূপ কেমন, সে তার আসল রূপ দেখতে চায়। শিমু তখন তাকে বলে, আমার আসল রূপ দেখতে হলে 400 বছর আগে সেই কবরগুলো খুঁড়ে গিয়ে খুঁজে দেখো। এটা বলেই সে ওখানে থেকে গায়েব হয়ে তার বিছানায় শুয়ে পড়ে আর বলে, আজকে রাতে আমি তোমার সঙ্গেই ঘুমাবো, এখানে এসো। দুয়ানজুয়ের কোনো কিছুই মনে হয় না, সে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। তখন শিমু জিজ্ঞাসা করে, একটা ভূতনির পাশে ঘুমাতে তোমার ভয় করছে না? সে বলে, আমার কাছে এটা কোনো ব্যাপারই না, আমি প্রায় হাজার হাজার মানুষের মৃত্যু দেখি, মৃত্যু মানুষ দেখা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটা বলেই সে মাত্র 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে যায়, যেটা দেখে শিমু অনেক অবাক হয়। পরদিন সকালে সে আর চেন যখন বসে গল্প করছিল তখনই তারা
মার্চেন্ট লিনকে দৌড়ে কোথাও যেতে দেখে, তখন তারাও তার পিছু করে বর্ডার গেটে চলে যায় আর দেখতে পায় সুয়ানঝু রাজ্যের সেই সেনাপতি তার অনেক সৈনিক নিয়ে এসেছে। সাথেই সে তাদের লিয়াং রাজ্যের প্রায় 23 জন মানুষকে ধরে ফেলেছে, যার মধ্যে বেশিরভাগই ছিল মার্চেন্ট লিন এর আত্মীয় স্বজন। সে এখন তাদেরকে থ্রেট দেয় এই যুদ্ধ বিরতি দেওয়ার জন্য, কিন্তু এরপরও তারা তার কথা শোনে না। এমনকি যাকে মারতে চলেছিল তাদের মধ্যেও একজন তাদেরকে সাহস দেয় এবং বলে বহু বছর থেকে তারা এর প্রতীক্ষায় ছিল, সে যেন মনোবল না হারায়। তারা নিজেদের প্রাণ দিয়ে দেয়, তবুও তারা আত্মসমর্পণ করে না। এতজন গুরুত্বপূর্ণ মানুষদেরকে চোখের সামনে মারা যেতে দেখে তাদের সবার অনেক বেশি খারাপ লাগে। এখন সুয়ানঝু রাজ্যের সেনাপতি হাসতে হাসতে তাদেরকে বলে, যুদ্ধের জন্য এই 23 জন মানুষের প্রাণ দেওয়া কি আসলে অর্থিত হলো? তখন সে বলে, দ্রুতই আমরা যুদ্ধের ময়দানে নামবো, তখন এটার প্রতিশোধ অবশ্যই নেব। এটা শুনে তিনি আবারও হাসতে হাসতে সৈনিক নিয়ে সেখান থেকে চলে যান। আর মার্চেন্ট লিন তার সমস্ত প্রিয়জনদেরকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন, যেটা দেখে দুয়ানজু এবং আশেপাশের সবার অনেক খারাপ লাগে। মিস্টার লিন শোকাহত হয়ে প্রায় 2 দিন থেকে কিছুই খায় না। দুয়ানজু তখন তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে সান্ত্বনা দেয়। সে বলে, ওই শত্রুদেরকে আমি অবশ্যই হারাবো এবং এই সব কিছুর প্রতিশোধ নেব, কিন্তু আমার আপনার সাহায্যের প্রয়োজন। সে এখন তার সঙ্গে পার্সোনালি কথা বলে এবং জানায় সে শুনেছে সুয়ানঝু শহর থেকে নাকি একটা গুপ্তচর এখানে পাঠানো হয়েছে, আর সেই গুপ্তচর নিজেই জানে না যে সে গুপ্তচর, কারণ সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে। তবে এটা প্রমাণ করার জন্য তার ক্যাপ্টেন লিনের সাহায্য প্রয়োজন। এই মুহূর্তে সে শুধু তাকেই ভরসা করতে পারে। তখন ক্যাপ্টেন লিন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার তাদের কথা মতো পরদিন লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে হানকে ডাকা হয়, কারণ সে হানকে সন্দেহ করছিল। একের পর এক সৈনিকের সঙ্গে হানকে লড়াই করতে দেওয়া হয়, কিন্তু সে সবাইকেই হারিয়ে দিচ্ছিল। লড়াইয়ে তার এত দক্ষতা দেখে আশেপাশের সবাই অনেক অবাক হচ্ছিল। শিমুও সেখানে এসে বসেছিল এবং এই সবকিছু এনজয় করছিল। ক্যাপ্টেন লিন এখন তাকে বলে, শুধু এই লড়াই করালেই তো বোঝা যাবে না, তার ভেতরে তার রাজ্যের যে স্পেশাল লড়াইয়ের দক্ষতাটা আছে সেটা বের করতে হলে তার চোখ বাঁধতে হবে। তখন হানকে কালো পট্টি নিয়ে এসে দেওয়া হয় এবং তাকে চোখ বাঁধতে বলা হয়। এই কালো পট্টি দেখে তার কিছু একটা মনে পড়ে যায়, যেন সে এর আগে ওইভাবে লড়াই করেছে। এবার সে ওই কালো পট্টিটা নিজের চোখে পড়ে নেয় আর খুবই দক্ষতার সঙ্গে চোখ বেঁধেও সে সৈনিকদেরকে হারিয়ে দেয়, যেটা দেখে তো আশেপাশের সবাই বেশি চমকিত হয়ে যায়। এবার দুয়ানজু দাঁড়িয়ে বলতে শুরু করে, তাদের মাঝে সুয়ানঝু রাজ্যের একজন গুপ্তচর আছে আর তার মধ্যে লড়াইয়ের একটা বিশেষ দক্ষতা আছে। আজকের এই আয়োজন করা হয়েছে মূলত তাকেই ধরার জন্য। এটা শুনে আশেপাশের সবাই আলোচনা করতে শুরু করে, তাহলে কি সেই গুপ্তচর হান? দুয়ানজু আবারও বলে, আজকে আমি সেই গুপ্তচরকে খুঁজে পেয়েছি, আর সে আর কেউ নয় বরং মার্চেন্ট লিন। এটা শুনে তোর মার্চেন্ট লিন অবাক হয়ে যায় আর রেগে তাকে বলে, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? দুয়ানজু এখন তাকে তার আসল নামে ডাকে। সে তাকে বলে, আমি আপনাকে চিনে ফেলেছি, কারণ আপনি আসল লিন নন। মিস্টার লিনকে আপনি লুকিয়ে রেখেছেন, আপনি হচ্ছেন মাস্টার 15। এটা বলা মাত্রই সে দুয়ানজুকে অ্যাটাক করে বসে এবং তার গলায় চাকু ধরে। এসব কিছু দেখে শিমু অনেক বেশি এনজয় করে। এরপর শিমু আর চেং মিলে আসল মিস্টার লিনকে বের করে নিয়ে আসে, যাকে কিনা এই নকল লিন আটকে রেখেছিল। চেং একদিন মিস্টার লিনকে ফলো করতে করতে গাছের কোটরে নিয়ে আসল লিনকে খুঁজে পেয়েছে। এসব জানার পরে তো আশেপাশে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, তাকে অ্যাটাক করতে চায়, কিন্তু দুয়ানজু তার কবলে ছিল। এজন্য সে দুয়ানজুর গলায় চাকু ধরে তাকে নিয়ে সেখানে থেকে পালাতে থাকে। আর যাওয়ার সময় সে এবং শিমু একে অন্যের দিকে তাকিয়ে হাসছিল। মাস্টার 15 এখন তাকে সঙ্গে করে নিয়ে চং রাজ্যের ক্যাম্পে চলে যায়। তাকে সেখানে বেঁধে ফেলা হয়। কিছুক্ষণ পরে শিমু তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে, এখন তো এখানে থেকে বেঁচে ফেরা এত সহজ না, এখন কি সে তার উইশ চাইবে? দুয়ানজন বলে, অর্ধেক অংশ দেখেই তুমি মনে করছো আমি অসহায় হয়ে পড়েছি? আমার এটার কোনোই প্রয়োজন নেই। শিমু তাকে আরো একবার ভেবে দেখতে বলে, কিন্তু দুয়ানজনের নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল। পরদিন সকালে হান এবং কমান্ডার ও তাকে উদ্ধার করার জন্য যেতে চাইলে ক্যাপ্টেন এসে তাকে জানায় দুয়ানজু তাদেরকে যেতে বারণ করেছে, কারণ তার একটা নতুন প্ল্যান আছে। এটা শুনে তারা অবাক হয়। সেদিন রাতে মাস্টার 15 কে দেখানো হয় যে এখন মিস্টার লিনের নকল মুখোশ খুলে ফেলে এবং অন্য একটা মুখোশ পরে, কারণ তার চেহারা এখানে পুরোপুরি দেখানো হয় না। এরপর দুয়ানজুর কাছে গিয়ে সে তাকে অনেক মারধর করে। আমরা এখানে জানতে পারি মাস্টার 15 ওখানে ছদ্মবেশে ছিল, কারণ দুয়ানজুর আসল পরিচয় নিয়ে তার সন্দেহ ছিল, আর একই সঙ্গে হানের বিষয়েও তার জানা ছিল। হান যে মাস্টার 17 এটা সে বুঝে ফেলেছিল। তাই কোনো কিছু যেন গড়বড় না হয়ে যায়, তাই সে ওখানে থেকে সুয়ঝু রাজ্যের সেনাপতিকে সব খবরাখবর ট্রান্সফার করছিল। এগুলো শুনে মাস্টার 15 যখন চলে যাচ্ছিল তখন দুয়ানজু তাকে পেছনে থেকে বলে, সারা জীবন সে শুধু অন্যের চেহারা নিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে। সবসময় সে শুধু অন্যের জন্য কাজ করেছে, কিন্তু কখনো কি এক মুহূর্তের জন্য সে নিজের জন্য বেঁচেছে? কখনো কি সেই অসহায় মানুষদের জন্য দয়া অনুভব করেছে? সে আসলে সবার হাতের পুতুল হয়ে সারা জীবন থেকে যাবে। এটা শুনে সে ওখানে থেকে চলে যায়। এরপরে শিমু তার কাছে আসে, তার গলার শিকল ধরে বলে, এখনো ভেবে নাও, উইশ চাও, নয়তো তুমি এখানেই মারা পড়বে।
দুয়ানজু তাকে বলে তাহলে একটা ম্যাজিক দেখতে থাকো। এটা বলেই সে তার হাতে থাকা একটা কাঁটা দিয়ে নিজের বাঁধন খুলে ফেলে। শিমু তাকে বলে আমিও দেখবো তুমি কতক্ষণ উইশ না চেয়ে থাকতে পারো। দুয়ানজু এখন ওখানে থেকে বেরিয়ে যায় এবং একজন সৈনিকের পোশাক পরে নেয়। সেই ক্যাম্পে সুজু রাজ্যের সেনাপতি এবং তাদের সৈন্যগুলো অনেক আনন্দ উল্লাস করছিল, কারণ আগামীকালকে তারা 2 লক্ষ সৈনিক নিয়ে অ্যাটাক করতে যাবে। তারা শিওর ছিল যে তারাই জিতবে, এজন্য তারা অনেক ড্রিঙ্কস করে আর ওখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই দুয়ানজু লুকিয়ে একে একে সবার উপরে অ্যাটাক করতে শুরু করে। যেহেতু সে ওই সৈনিকদের মতো পোশাক পরেছিল এবং তাদের মধ্যে মিশেছিল, এজন্য ওখানে থাকা সৈনিকেরা তাদের শত্রুকে খুঁজে পাচ্ছিল না। সে চিৎকার করে তাদেরকে এদিকে ওদিকে যেতে বলছিল, তখন তারাও তাকে অনুসরণ করছিল। ওপর থেকে শিমু এসব কিছু দেখছিল আর এনজয় করছিল। দুয়ানজু এখন ওখানে থাকা ঘোড়া সালে যায় এবং একটা ঘোড়া গাড়িতে আগুন লাগিয়ে সে চারিদিকে ক্যাম্পে ঘোরাতে থাকে, যার ফলে সমস্ত সৈনিকদের ক্যাম্পে আগুন লেগে যায়। এরপরে সে আবার তাদের ক্যাম্পে মজুত করে রাখা সব বোমগুলো ফাটিয়ে দেয়। এতে করে পুরো ক্যাম্পটাই আগুনে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়। সে একা একটা মানুষ সবকিছু জানিয়ে পুড়িয়ে দেয়। এরপর সে বের হয়ে যায়। এদিকে সুজু সেনাপতি লড়াই করার জন্য রেডি হচ্ছিল, তখন একজন সৈনিক এসে জানায় তাদের পুরো ক্যাম্পকে একজন জ্বালিয়ে দিয়েছে। সে যখন ওখানে যাবে তখনই পেছনে থেকে দুয়ানজু তার গলায় তরোয়াল চালিয়ে দেয়। এরপরে সে তার পুরো মাথা কেটে আলাদা করে ফেলে। যখন সেখানে সৈনিকেরা আসে তাদের সঙ্গে লড়াই করে সে ঘোড়া নিয়ে এবং ওই লোকের মাথা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মাস্টার 15 যখন এখানে এসে এই সব কিছু দেখে তখন তো অনেক ভয় পেয়ে যায়। শিমু যখন চারিদিকে দেখছিল এবং একাই সে এত কিছু করে ফেলেছে দেখে সে অনেক ইমপ্রেস হয়ে যায়। এদিকে দুয়ানজু যখন ঘোড়ায় করে যাচ্ছিল তখন 15 তাকে সেখানে ফেলে দেয় আর তাকে জিজ্ঞাসা করে সে আসলে কে, তার আসল পরিচয় কি। তখন দুয়ানজু তাকে বলে তুমি মনে করছিলে হান হয়তো মাস্টার 17, কিন্তু তুমি ভুল করেছো, কারণ আসল 17 হলাম আমি। মাস্টার 15 ছিল তার সিনিয়র। তারা দুজন একই জায়গায় বেড়ে উঠেছে, কিন্তু যখন তাকে হাই র্যাঙ্ক পজিশন দেওয়া হবে তখন 15 তার কাছে থেকে সেই পজিশন ছিনিয়ে নিয়েছে। এবার সে তাকে চিনতে পারে আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। শিমু এখানেও দূর থেকে তাদের দুজনের লড়াই দেখছিল। যেহেতু তারা দুজন একই জায়গায় বেড়ে উঠেছে এবং একই সঙ্গে লড়াই প্র্যাকটিস করেছে, তাই তারা দুজন একে অন্যের বেশ ভালোই প্রতিদ্বন্দ্বী ছিল। কেউ কাউকে হারাতে পারছিল না। দুয়ানজু বলে আমি কখনোই তাদেরকে ধোঁকা দিইনি, কারণ আমি কখনো তাদেরকে বিশ্বাসই করিনি। লড়াইয়ের এক পর্যায়ে দুয়ানজু বেশি আহত হয়ে পড়ে। আমরা মাস্টার 17 চেহারাটাও দেখতে পাই। 17 এখন তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দিয়ে বলে তোমার মতো ছেলে যে কিনা তার সহপাঠীদেরকে বিশ্বাস করে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু দুয়ানজু তখন হেসে বলে তুমি লাস্টে এই ভুলটাই করে ফেললে। এটা বলেই সে নিজের পেটে থাকা চাকু দিয়ে তার গলা কেটে ফেলে আর তাকে ওখানেই মেরে ফেলে। শিমু যদিও বেঁচে গিয়েছিল, কিন্তু তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এখনই তার চিকিৎসা না করা হলে সে ওখানেই মারা যাবে। এত মুমূর্ষ অবস্থায়ও সে হার মানেনি। এটা দেখে শিমু তার কাছে আসে। সে তাকে জাগানোর চেষ্টা করে। তখন দুয়ান তাকে বলে আমার মনের ইচ্ছে হলো 3টা পরিবারের সদস্যদেরকে মেরে ফেলা, কিন্তু তাদের মধ্যে অনেক বেশি ছোট একটা বাচ্চা ছিল, তাই তাকে আমি মারতে পারিনি। তাই আমি সেই বাচ্চাটার চেহারায় শুধু একটা কাটা চিহ্ন এঁকে দিয়েছিলাম। এরপরে আমি শুধু স্বাধীন হওয়ার ইচ্ছে নিয়ে পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছি, আর এখন পর্যন্ত আমি অনেকজন মানুষকে মেরেছি। এসব কিছু বলছিল আর হেঁটে হেঁটে এগোচ্ছিল। এক পর্যায়ে সে আর হাঁটতে পারে না। সে এখন শিমুকে বলে আমি হয়তো মারা যাব, তোমার ইচ্ছে হয়তো পূরণ হবে না, তাই এখন কি আমাদের ডিলটা করা সম্ভব? আমার ইচ্ছে হলো তুমি আমার ভেতরে থেকে 5টা ইন্দ্রিয় নিয়ে নিও, কিন্তু আমাকে বাঁচিয়ে রেখো। তার এমন কষ্টের সময়ে শিমু যদিও এটা নিতে চাইছিল না, কিন্তু তারপরেও সে রাজি হয়ে যায়। এখন তারা দুজন সেখানে বসে পড়ে আর তাদের ডিল অনুযায়ী শিমুর ভেতরে থাকা সেই পার্ল সে কানায় কানায় পূর্ণ করে দেয়। তারা দুইজনই একই কথা উচ্চারণ করতে থাকে তোমার ইন্দ্রিয় আমার হলো এবং আমার ইন্দ্রিয় তোমাকে দিলাম। এটার ফলে চারিদিকে একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার সৃষ্টি হয় আর তাদের ডিল সম্পন্ন হয়। অন্যদিকে দুয়ানজুর সৈনিকেরা এই সুযোগে তাদের প্ল্যান মতো চংরাজ্যে ঢুকে সেখানে থাকা সকলকে মেরে ফেলে আর চংরাজ্য জয় করে নেয়। শিমু এখন দুয়ানজুকে ধরে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল। পথে দুয়ানজু তাকে বলছিল আমার আসল পরিচয় দুয়ানজু, আমি আসলে প্রিন্স দুয়ানজু। আমার বাবা আসলে একজন ফেমাস স্কলার ছিল। ছোটবেলায় আমাকে কিছু লোকেরা ভিক্ষা চেয়েছিল, তখন আমাকে ছোটবেলায় চংরাজ্যে পাঠাতে বলা হয়েছিল, কিন্তু আমার বাবা এতে রাজি হয়নি। তাই অন্য একটা ছেলেকে দুয়ানশু সাজিয়ে চংরাজ্যে পাঠিয়ে দিয়েছিল। এরপর একদিন ডাকাত এসে সেই দুয়ানশুকে মেরে ফেলে। তবে আমাকে একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু তারপরেও আমি বাঁচতে পারিনি। আমাকে তারা চংরাজ্যে তুলে নিয়ে যায় এবং সেখানে একটা মাস্টারের কাছে আমাকে ট্রেনিং নিতে হয়। কিন্তু সেই ট্রেনিং এতটা ভয়ানক আর এত কষ্টের ছিল যে সেটা আমাকে মনস্টার বানিয়ে দিয়েছিল। কিন্তু আমি সত্যিকারই দুয়ানশু, যার জন্ম নান্দু শহরে হয়েছিল। এটা বলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন শিমু তাকে নিজের জাদুর লাঠিতে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল। সেই সময় দুয়ানশু তাকে আস্তে আস্তে বলছিল হ্যাপি নিউ ইয়ার, এই নতুন বছর তোমার জীবনে সুখ বয়ে নিয়ে আসুক, তোমার সকল ইচ্ছে পূরণ করুক। এটা শুনে তার অনেক ভালো লাগে আর সেও দুয়ানশুর জন্য দীর্ঘ আয়ু কামনা করে। যাওয়ার সময় সে মনে মনে বলছিল মানুষদের পৃথিবীর মধ্যে তুমি আসলে অনেক স্ট্রং এবং স্পেশাল। এজন্যই হয়তো আমার পঞ্চ ইন্দ্রিয়ের জন্য তোমাকে সিলেক্ট করা হয়েছে। তুমি আসলেই আমার জন্য একদম পারফেক্ট। এসব কিছুই ভাবছিল আর ফিরে যাচ্ছিল। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়।
সো ভিউয়ার্স, আজকের এই পার্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই পার্ট ভালো লেগে থাকলে কমেন্টে জানাও, দ্রুতই নেক্সট পার্ট নিয়ে আসবো।